বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করতে চলেছি, যে ঘটনাটা ইতিপূর্বে আমার সাথেই ঘটেছিল। তাই এই গল্পটা তোমরা একদম স্কিপ করে শুনবে না, সম্পূর্ণটা একদম মনোযোগ সহকারে, একদম নীরবে বসে চুপচাপ মনোযোগ সহকারে শুনবে। তাহলে বন্ধুরা অনেক বিনোদন পাবে, অনেক মজাও লাগবে তোমাদের। তো চলো দেরি না করে মূল গল্পে যাওয়া যাক। তার আগে বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, শেয়ার করে এই ভিডিওটা অন্য কেউ দেখার সুযোগ করে দাও। তো চলো আসল গল্পে যাওয়া যাক। বন্ধুরা, আমার নাম মিথিলা। আমি গ্রামেই বড় হয়েছিলাম। আমার বাবার আর্থিক অনটনের অবস্থা খুবই ভালো ছিল। সে আমাকে ছোটোবেলা থেকে কখনো অবনটন কোনো কিছু বুঝতে দেয়নি। খুব সুন্দরভাবে লেখাপড়া করিয়ে বেশ বড় করেছিল। আমার যখন বিয়ের বয়স হলো, তখন বাবা আমাকে আর কি শুনবে, নিজে নিজেই পাত্র খোঁজাখুঁজি করতে লাগলো। গ্রামের আশেপাশের মানুষজন বলা করা শুরু করলো, অমুকের মেয়ে বেশ বড় হয়েছে, বয়স হয়েছে, ধামড়ি বানাবে নাকি, বিয়ে শাদী দেবে না? মানে বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো, গহীন গ্রামের কালচার তো, সেখানকার মানুষ বেশিরভাগই নিরক্ষতা, অতটা শিক্ষিত ছিল না, তাই হয়তো এই সমস্ত বলে। কিন্তু আমার বাবা, তার ইচ্ছা ছিল যে হয়তো আমি আরেকটু লেখাপড়া করে আগায় যাব। কিন্তু আমার বাবার এমন ইচ্ছা ছিল না যে আমাকে লেখাপড়া শিখিয়ে চাকরি বাকরি করে খাওয়াবে। যা হোক, আমি অনার্স ফাইনাল দিচ্ছি, ঠিক এরকম সময় আমার বিয়ের সম্বন্ধ আসা শুরু হলো খুব ঘন ঘন। বাবা আমাকে একটা পাত্র দেখে পছন্দ করে ছেলেটাকে নিয়ে আসলো। আমিও দেখলাম, বেশ ভালো লাগলো, পছন্দ হয়ে গেল। আমার বিয়ে শাদী দেওয়ার বন্দোবস্ত শুরু করলো, লোকজন অ্যারেঞ্জমেন্ট করে আমার বিয়েটা দিয়ে দিল। কিন্তু বন্ধুরা, এখানে আর একটা কথা, বিয়ের আগে বাবাকে মাকে আমি প্রায়ই বলতাম যে দেখো, তোমরা আমাকে বিয়ে শাদী দেবে ভালো কথা, কিন্তু এমন কোনো ছেলের সাথে যেন আমার বিয়ে না দাও যেটা হয়তো যে ছেলেটা বিয়ের পরে প্রবাসে জীবনযাপন করবে। কারণ দুবেলা ভাত কম খাবো, তবু প্রবাসী ছেলেকে আমি বিয়ে করতে চাই না। আমার স্বামীকে আমার কাছে রাখতে চাই। কারণ মেয়েরা বিয়ের পরে দাম্পত্য জীবনে স্বামী এক পট কম খাওয়াক বেশি খাওয়াক সবসময় কাছেই পেতে চাই, কাছেই রাখতে চাই, পাশাপাশিই থাকতে চাই। এটা সব মেয়েরই ইচ্ছা। কিন্তু পরিবারের দারিদ্রতার কারণে স্বামীদের অবশ্যই সে সময় অনেক কিছু পরিস্থিতির শিকার হয়ে কাউকে বাইরে যেতে হয়, কাউকে নিজ এলাকার থেকে অন্য জেলায় স্থান পরিবর্তন করতে হয়, বিভিন্ন রকম ঘটনা ঘটে। এরকমটা আমার একদমই পছন্দ ছিল না, কিন্তু আমার বেলায় ঠিক সেটাই ঘটেছিল। আমার বিয়ের পর আমি আমার স্বামীর সংসারে চলে গেলাম। তারপরে যেয়ে দেখি ওই সংসারে আমার বৃদ্ধ শ্বশুর আর আমার শাশুড়ি। আমার শ্বশুরটা অতটা বৃদ্ধ হয়েছিল না, অর্ধ বয়স 48-50 হবে। কিন্তু আমার শাশুড়ি, সে অল্প বয়সী হলো, অনেক মোটু মানুষ তো, কোনোরকম টিকটিক করে দেশি মুরগির মতো চলাফেরা করে, খুব একটা নড়ে চড়ে বসতে পারত না, যেন প্রাণটা যায় যায়। তাছাড়া রোগাসোগা মানুষ। কিন্তু আমার শ্বশুরটা বেশ স্মার্ট ছিল, খুবই ভদ্র, সে চাকরি বাকরি করে খেত। কিন্তু তার ছেলে আমাকে বিয়ে করার পরেই ঠিক 3 থেকে 4টা মাস সংসার করার পরে বিদেশ পাড়ি দিল। আমি নতুন বউ ওই বাড়িতে। আমার অতটা কথা বলার মতো কারোর মুখের উপরে সেই সময়ও সময় হয়েছিল না, বলতে চেলেও হয়তো আমি বলতাম না। কিন্তু তার আগে আমার স্বামী আমাকে ফেলে বিদেশ গেল। এই যে 3-4টা মাস আমি স্বামীর সাথে দাম্পত্য জীবনে সংসার করে একটা দাম্পত্য জীবনে তৃপ্তি লাভ করেছিলাম, সেটাকে আর কখনই আমি ভুলতে পারছিলাম না। বিয়ের আগে ছিলাম একরকম, আর এখন স্বামীকে দূরে পাঠিয়ে নিজেকে বড় অসহায় মনে হয়, ভালো লাগতো না, কি করব। যা হোক, তবুও আমি গ্রামের মেয়ে হলেও একটা মানিঘরের মেয়ে, আমার বাবার একটা মানিজ্যত আছে। তাই অতটা না করে আমি তাদের মান সম্মান বজায় রেখে ঠিকঠাক নিজের মতোই আমি চলতাম। এক পর্যায়ে যখন আমার
খুবই মন খারাপ থাকতো, শ্বশুর আমাকে এসে মাঝে মাঝে বলতো, বৌমা এত গম্ভীর হয়ে বসে থাকো কেন, কি হয়েছে কি তোমার, তুমি নতুন বউ, একটু আনন্দ উৎফুল্লতার সাথে আমাদের সাথে থাকবে। আমি বললাম, বাবা আসলে মন খারাপের কি আছে, আমি তো সবসময় আপনাদের খুব ভালোই টেক কেয়ার করি, কিন্তু এতটাই টেক কেয়ার করি যে যতটা আমি আমার বাবা মায়ের সংসার থেকেও তাদের করিনি, আমি তাদের চেয়েও আপনাদের দুজনকে বেশি টেক কেয়ার করি। আপনি আমার শ্বশুর বাবার সমতুল্য, আমার শাশুড়ি আমার মায়ের সমতুল্য। আর তাছাড়া সংসারের অবসলা কাজগুলো সবসময় গুছিয়ে রাখি। যা ইতিপূর্বে বাবার সংসার আমি করে আসিনি, অতটা অভ্যস্ত ছিল না। বিয়ের পরে মেয়েদের এগুলো মেনে নিতে হয়, যদিও আমার কষ্ট হচ্ছে, তবুও তো আমি সব কিছু মেনটেন করেই চলছি। তবে বোঝিনি তো বাবা, আসলে স্বামী বিদেশ থাকলে, যার জন্য আপনাদের বাড়িতে আমি আসলাম, সেই যদি পাশে না থাকে কেমন হয়, সেই জন্য আর কি। তারপরে আবারও বললাম, আচ্ছা বাবা বলুন তো, একটা প্রশ্নের উত্তর দিন আমাকে। আপনি তো সরকারি জব করেন, প্রায় রিটায়ার্ড অবস্থায় চলে আসছেন, কোন সময় আপনার রিটায়ার্ড হয়ে যাবে, কিন্তু আপনার ছেলেকে আপনার সুশিক্ষায় শিক্ষিত করে বড় করছিলেন, কিন্তু বেকার রাখছেন কেন? ওকে হয়তো কোনো হাতের কাজ শেখানো লাগতো, অথবা টাকা পয়সা দিয়ে এই শহরে বড় একটা বিজনেস দাঁড় করানো লাগতো, ওকে তো কিছুই করেননি। তখন আমার শ্বশুর বলল, দেখো বৌমা, একটা মাত্র ছেলে আমারও, ছোটবেলার থেকে অনেক বুকে পেতে করে ওকে আদর করে মানুষ করেছি, ওকে কখনো কোনো কষ্টই বুঝতে দেয়নি, অভাব অনটন কোনো কিছুই বুঝতে দেয়নি। কিন্তু বড্ড আদরে আদরে আজকে যে ওই পজিশনে চলে গেছে তা তো আর খেয়াল করেনি, এটা আসলে নিজের অজান্তেই। হাত তুমি তো জানোই বৌমা, কোনো সন্তান তার বাবা মায়ের কাছে কখনোই অতটা বড় থাকে না, সবসময় ওই ছোট্ট শিশুর মতো করে ভাবে, আদর করে। কিন্তু আজকে আমার ছেলেটাকে তোমার সাথে বিয়ে দিয়ে নিয়ে আসলাম, কিন্তু সে তো আসলে কিছুই করে না, আমার ভান্ডারে যা আছে খাইলে ওর অর্ধেক কাল চলে যাবে অবশ্য, কিন্তু তবুও। আমি বললাম, না বাবা, আসলে আপনার আছে সেটা আলাদা কথা, আপনার ছেলের জীবনে তার যোগ্যতায় সে কী করলো এটাই হচ্ছে প্রশ্ন। সে কিছু করে নাই ভালো কথা, সে বেকার, আপনাকে তাক চালান সেটাও ভালো কথা, কিন্তু আমি যদি আমার শখের কোনো গহনা, শাড়ি, কাপড় বা ইত্যাদি ইত্যাদি, আমি তার স্ত্রী যেহেতু, এগুলো যদি তার কাছে চায় শখ করে কখনো, সে কি আমাকে কিনে দিতে পারবে আপনি বলুন? হয়তো বা সে এতটুকু করতে পারে, বাবা 2000 টাকা দাও তো, বাবা আজ 5000 টাকা লাগবে দাও তো, আপনি দেবেন, তারপরে আমার সে সেই জিনিসটা নিশ্চয়ই পূরণ করবে। অথবা কখনো কখনো আপনি তাকে প্রশ্ন করবেন, এই 5000 টাকা নিয়ে তুমি কী করবা? তখন কি আপনার ছেলে বলবে যে তোমার বেটার বউয়ের জন্য এটা কিনবো সেটা কিনবো? আমার শ্বশুর একথা শুনে মুখটা নিচু করে বলল, হ্যাঁ তুমি অবশ্য ঠিকই বলেছ বৌমা, আসলে আমারই ভুল হয়েছে, ওকে আসলে কোনো কর্মও দিতে পারিনি, কোনো ব্যবসা বাণিজ্য শেখাতে পারিনি, যখন যা চেয়েছে তাই দিয়েছি, যখন যত দামে বাইক চেয়েছে তাই কিনে দিয়েছি, বছরে একটা করে বাইক চেঞ্জ করেছে তাতেও কিছু বলিনি। কিন্তু আসলেই তো তাই, সংসার জীবনে ও যেহেতু পা রাখছে, ও নিজে পায়ে দাঁড়ানোর অবস্থান নেই। ওর বন্ধুর সাথে কথাবার্তা বলে আমাকে বলল, সে তোমার বিয়ের 2 মাস আগ থেকে এ কথা বলতেছিল, ওর পাসপোর্ট বা ওর সমস্ত কাগজপত্র রেডি করে ফেলছিল। আমরা বললাম, তুই চলে গেলে আমরা ময়মুরব্বী 2জন কী করবো, একটা মাত্র ছেলে তুই। তখন আমাকে বললো, অবশ্যই তোমাদের জন্য আমি একটা সেবাকারী রেখে যাব, হয়তো তোমাকে এই জন্য বিয়ে করেছে, তুমি কিছু মনে করো না, তবে ও কয়েকটা বছর থেকে আসুক, একটু কষ্ট করো না বৌমা। আমি বললাম, না বাবা, আপনার পরিষ্কার শুনুন, আমি বিয়ের আগে থেকে আমার বাবা মাকে বলেছিলাম যে তোমরা যেখানে যাও দাও না দাও, হয়তো গরিবের সন্তান থেকেই আমাকে বিয়ে দিও, তবে সেখানে যেন আমার স্বামী সবসময় আমাকে পাশে রাখে। আমি দুবেলা কম খাবো, তবুও স্বামীকে কাছে চাই, তার পাশে থাকতে চাই। কিন্তু দেখেন বাবা, আপনার ছেলের সাথে আমার বিয়ে হয়ে আসার পরে আমার ইচ্ছেটা ব্যাপারটা সবই উল্টে গেল। আসলে আমি যেটা না চাইলাম সেটাই হলো, সেই জন্য মনটা গম্ভীর করে একলা একলা যখন থাকি ভালো লাগে না। আপনি দেখতে পান এই অবস্থায়, কী করবো বলুন? একথা বলতেই শ্বশুর পাশ থেকে চলে গেল, কিছু বলল না।
স্বামী প্রতিনিয়ত সে রাত্রে ফোন করে আমাকে বলতো, কেমন আছো, ভালো আছো? আমি তার সাথে অতটা মন খুলে উৎফুল্ল করে কথা বলতাম না, কি বলবো। কিন্তু সে মাঝে মধ্যেই বলতো, আলাদা রুমের মধ্যে যাও, দরজায় জানলা বন্ধ করো, লাইটটা জ্বালাও। হোয়াটসঅ্যাপে সে ভিডিও কল দিয়ে বুঝতেই পারছো আমার কাছে কি দাবি করতো। তার যতটুকু চোখের দৃষ্টি ছিল সে আমার উপরে সম্পূর্ণটাই এটা সেটা নাজিয়াল করে মানে দেখে দেখে মনে মনে বিদেশ বসে গিলছিল। এতে কি আর হয়? কিন্তু ও তো একরকমভাবে যাই হোক, হাতের কাজে হোক আর যেটাই হোক, যেভাবে হোক খাকের থেকে একরকম বেঁচে গেল। আমি তো মেয়ে মানুষ, আমার কি হবে? আমি তো বড় অসহায় হয়ে এই সংসারে পড়ে থাকলাম। এইটা করতে এইভাবে চলতে চলতে এক পর্যায়ে 3টা বছর পেরিয়ে গেল। মাঝখানে আমার শাশুড়িটা চলে গেছে পরপারে, শাশুড়ি আর বেঁচে নেই। তখন আমার শ্বশুর হয়ে গেল একদমই একলা। আমার স্বামী বিদেশ থেকে তার মায়ের মৃত্যুর খবর যখন জানতে পারল, হয়তো তার আসার যে টাইম শিডিউল বা প্রস্তুতি সেটা আদৌ পসিবল ছিল না তার মৃতদেহকে আসি সমাধি করা। সে তার মায়ের মরামুখটা হয়তো দেখতে পারতো না, তাই সে আসেনি। আফসোস, ভিডিও কলে অবশ্য দেখিয়েছিলাম। আমার শ্বশুর আর আমি এই বাড়িতে একলা একলা জীবনযাপন করতে লাগলাম। কিন্তু এক পর্যায়ে শ্বশুরকে বললাম, দেখেন বাবা, আপনি অতটাও এখনও অদম হয়ে যাননি, অতটাও আপনার বয়স শেষ হয়ে যায়নি। জোর হলে আপনার বয়স কত হবে? 48-50 হবে। এই তো, এইটাই আপনার বড় ছেলে। যেহেতু আপনার ছেলে আর আপনি এক জায়গায় একসাথে চললে বোঝাই যায় না যে আপনারা বাবা ছেলে। শ্বশুর এই কথা শুনে মুচকি হেসে দিয়ে বলল, তাই? হ্যাঁ বৌমা, এটা জানি, কিন্তু আসলে এই জীবনে তোমার শাশুড়ির সাথে আমার কখনো অতটা মিলেনি, মিল পড়েনি। ও একটু মোটাসোটা মানুষ ছিল তো, এই জন্য খুব অচিরেই চলে গেল। ওর মধ্যে রোগের শোকে ভরা। কত বলতাম স্লিম হতে, খাদ্যখানা কন্ট্রোল করে খেতে, কিছুতেই শুনতো না। এই যে যা হওয়ার হলো। আমি বললাম, যা হওয়ার হয়েছে, এখন এই সমস্ত হেয়ালের কথা বাদ দিয়ে আপনি একটা বিয়ে শাদী করুন। এই সংসারে আপনার সেবাকারী দরকার। শ্বশুর তার উল্টো জবাব দিল আমাকে, কেন বৌমা তুমি এই কথা বারবার কেন বলো আমাকে? তুমি কি আমার সেবা করতে পারো না? এই সংসারে এমন কি কাজ আছে? না আছে আমার 5টা গরু বাছুর, না আছে আমার আর 5টা ছোটোখাটো ছেলে সন্তান, বা বাড়িতে তোমাকে বিরক্ত করার মতো তার কেউ নেই। আমি আর তুমি তো ছোট্ট সংসার। সংসারের কয়টাই বা কাজ আছে? 3 বেলা 3 মুঠো রান্না করা, হ্যাঁ আমার সেবা করা, এটাই তো তোমার কাজ। আমি বললাম, বাবা শুধু আমার সেবা হলেই চলবে? আপনার শ্বশুর, আপনাকে আমি পুত্রবধূ হিসেবে কতটুকু মানে সেবা করতে পারি বলুন? তাছাড়া আপনার কি কোনো কিছু আর প্রয়োজন হবে না? আপনি কি একদমই অদম হয়ে গেছেন, শেষ হয়ে গেছেন? সে কথা বলতেই সে বুঝতে পারল ব্যাপারটা। বলল, না তুমি অবশ্যই ঠিকই বলেছ, কিন্তু বৌমা আমার বহুদিনের একটা ইচ্ছে আছে। যতদিন তুমি আমাদের বাড়িতে আসছো ততটা দিন মনের মধ্যে আমি এই কথাটা খুব চাপা রেখেছি, বলতে পারিনি। কিন্তু সে কথাটা যে তাকে আমি কি করে জানাই, ব্যাপারটা আমি আসলে বুঝে উঠতে পারছি না। আমি বললাম, কেন? সে ব্যক্তিটা কে যে তার সামনে আপনি এই কথা বলতে এত লজ্জাবোধ করছেন? সে বলল, সেই মানুষটা তুমি। আমি বললাম, আমি? আরে আমার কাছে আপনি কথা বলতে এতটা সংকোচ করছেন কেন বাবা? বলে ফেলুন, কি এমন কথা? দেখুন বাবা, মনের মধ্যে কোনো কথাকে এইভাবে চাপিয়ে রাখতে নেই, তাহলে অনেক কষ্টে মানুষ ভেঙে পড়ে, নার্ভাস হয়ে পড়ে। কথা শেয়ার করুন, জলদি বলুন, কি কথা এমন? সে কিছুতেই কথাটা বলতে চায় না, কেন যেন আরও বড় করতে লাগলো। আমি তাকে আবার বললাম, আপনি কথা বলতে এতটা মানে ইতস্তবোধ করছেন কেন বাবা? কি এমন কথা যে আপনি আমাকে বলতেই চাইছেন না? সে বলল, দেখো বৌমা, সময় হোক, তারপরে একটা সময় আমি তোমাকে কথাটা বলে দেব, একটু অপেক্ষা করো না। আমি বললাম, ঠিক আছে, অপেক্ষায় থাকলাম আপনার ওই সেই কথাটা শোনার জন্য। এই বলে 2টা দিন পেরিয়ে গেল। শ্বশুর অফিসে যায় আসে,
শ্বশুর আবার ডিসি অফিসে চাকরি করতো, সরকারি চাকরি, কিন্তু তার চাকরির মেয়াদ প্রায় শেষের দিকে। যাক, তার ভবিষ্যৎটা উজ্জ্বল। কিন্তু আসলে আমার স্মার্ট শ্বশুর কি যে আমাকে বলতে চাইলো, এই কথাটা 2টা দিন ধরে আমি মনের মধ্যে ভাবতেছি, অ্যানালাইসিস করতেছি, কিন্তু আমার সময় আর কাটছে না, আর অপেক্ষার সময় কাটছে না। শ্বশুর কোন সময় আমাকে ওই কথাটা বলে, কি এমন কথা? কারণ এই বাড়িতে আমার এরকম স্মার্ট শ্বশুর, আর একদিকে আমি একটা সুন্দরী স্মার্ট, গায়ে ভরা, রূপে গুণে যৌবন ভর্তি একটা জোয়ান মাইয়া। কেবলমাত্র সবে আমার বিয়ে হলো, স্বামীর সাথে সংসার করতে পারলাম না। তাছাড়া রাস্তা দিয়ে আমি আগের পরের থেকে যদি হাঁটা চলা করতাম, এলাকার কিছু দুষ্টু ফলাপান আমার দিকে একদিনে কুদৃষ্টিতে তাকাইতো, তাতে বুঝতাম হয়তো উপরওয়ালা নিজের মধ্যে বেশ কিছু দান করেছে, তাই হয়তো। যা হোক, সেদিকে আর যেতে যাচ্ছি না। ঠিক 2 দিন পরেই শ্বশুর হঠাৎ করে আমাকে বলল, বোমা, আজকে তোমার জন্য কিছু জিনিস শখ করে নিয়ে আসছি। আমি বললাম, সেগুলো কী বাবা? সে অফিস থেকে ফেরার পরে যখন আমার হাতে এই ব্যাগটা উঠাই দিল আর বললো যে ব্যাগটা এখন আলগা করবা না, ঠিক খাওয়া দাওয়ার শেষে রাত্রে আলগা করবা, তখন দেখবা সেটা সারপ্রাইজ তোমার জন্য হবে। আমি বললাম, তাই? আচ্ছা ঠিক আছে, তাই হবে। যান, আপনি অফিস থেকে আসছেন, ফ্রেশ হন, খাওয়া দাওয়া করবেন, একটু রেস্টুরেন্ট, বিকালে একটু ঘুরে আসবেন বাইরে থেকে, রাত্রে আমি দেখব। শ্বশুর ঠিক প্রতিদিনের ন্যায় তাই করলো। আসলে সে কখনো আমার সাথে অতটা খারাপ বিহেভ করেনি, কিন্তু আমি যখন বাড়ির মধ্যে উঠোন ঝাড়ু দিতাম বা কলপার থেকে একটু ভেজা গায়ে স্নান শেষে যখন ওখান থেকে রুমে প্রবেশ করতাম, ঠিক এই মুহূর্তটুকু সে বারান্দায় একটা মোড়া পেরে টুক করে বসে থাকতো, আরে আরে চাইতো। কিন্তু চাওয়ার মধ্যে আসলে কি এমন ছিল? সে কি তাহলে আমাকে দেখে মনে মনে গিলছিল? ব্যাপারটা আমার কাছে আগেও প্রশ্নবোধ, আমি নিজের কাছে নিজেই হতাম, কিন্তু আসলে কথাটা আমার কাছে অতটাও গুরুত্ব ছিল না। এক পর্যায়ে যখন রাত হলো, সে বাইরে থেকে বাসায় ফিরল, রাতের খাওয়া দাওয়া সেরে আমি আমার মতো ঘুমাইতে গেলাম। তারপর রাত্রে যখন 10টা বাজলো, আমার স্বামী বিদেশ থেকে ফোন করলো, বলল, কেমন আছে লক্ষ্মী বউ? আমি বললাম, হ্যাঁ গো, আসি ভালো, স্বামী ছাড়া যেরকম একটা বউ ভালো থাকে, তুমি আমাদের যেভাবে রাখছো। আমার স্বামী বলল, এই যে তোমাকে কথা বললে শুধু একটা কথাই বলো। আমি বললাম, এছাড়া কি বলবো তোমার কাছে? বাবার সংসার থেকে তোমাদের সংসারে আসলাম, শাশুড়িকে হারিয়ে ফেললাম। 3 মাসটা আমার সাথে, 3-4টা মাস থেকে তুমিও বিদেশ পাড়ি দিলে। এখন তোমার বাবা আর আমি এই সংসারে পড়ে থাকি। আসলে কি আমি এটা চেয়েছিলাম? আমি চেয়েছিলাম তুমি সবসময় আমার পাশে থাকবে, তোমার সেবা যত্ন করব, তুমি আমার সাথে ভালো সুসময় তৃপ্তি অনুভব করবে, লাভ করবে। সেটার কোনো কিছুই হচ্ছে না, আমার কাছে ভালো লাগছে না। সময় চলে গেলে কিন্তু অনেক কিছুই হারাইতে হয়, কথাটা মাথায় রেখো। কথা শুনে আমার স্বামী বলল, আরে আমার কিচ্ছু হবে না, তোমারও কিচ্ছু হবে না, এমন কি বয়স হয়েছে, এবার ফিরে আসি, দেখবা ভালো লাগবে। আমি বললাম, না, এবার যদি তুমি ফিরে আসো না, আর কখনোই তোমাকে আমি প্রবাসী যেতে দেব না। আমি এটা চাইনি। প্রয়োজনে আমার বাবার থেকে 10 লক্ষ টাকা নিয়ে এসে তোমাকে এই শহরে বড় ব্যবসা দাঁড় করিয়ে দেব, তবুও তোমাকে আমার পাশে সবসময় থাকতে হবে। বুঝতে পেরেছ? স্বামীকে এই কথা যখন বললাম, স্বামী বলল, তাই? দেখো, আমি শ্বশুরের টাকা নিতে চাই না, আমার বাবার যথেষ্ট টাকা আছে, যদি ব্যবসা বাণিজ্য এই শহরের থেকে করতে হয় আমার বাবাই আমাকে দেবে। আমি বললাম, ঠিক আছে, ওই হলো আর কি। তারপরে প্রতিদিনের ন্যায় স্বামী যেভাবে আমাকে ঠিক দেখে মনে মনে সে অনেক কিছুই পূরণ করে, ঠিক সেটা, এটা দেখো, ওটা খোলো, এই খোলো, ওদিকে ফিরো, ওদিকে ফিরো, ওদিকটায় উঁচু করো, এদিকটায় নিচু করো, ওদিকটা হওয়াই কত রকম ভঙ্গিমা, ভালো লাগতো না। আমি বুঝতে পারতাম যে সেখান থেকে আমাকে সম্পূর্ণটা দেয় এইভাবে দেখতো, আর হাতে একটা করে যা হোক নিজের না হয় সমাধান আনতো। কিন্তু আমার ব্যাপারটা সে তো কিছুতেই ভাবলো না। ছেলেরা মানে এরকম একটু স্বার্থপরের মতো। যা হোক, বড় কষ্ট যন্ত্রণা নিয়ে থাকতে লাগলাম। স্বামীর সাথে কথা বলা শেষে ফোনটা কেটে দিলাম। তারপরে হঠাৎ করে আমি মোবাইলে এটা ওটা স্ক্রল করে ইউটিউবে
এই জীবনের গল্প এটা সেটা নানান কিছু দেখতাম, আমার বেশ ভালো লাগতো। আজকাল মোবাইলে ইউটিউবে আবার সার্চ করলে যদি জীবনের বাংলা গল্প, রোমান্টিক গল্প, দেবর ভাবের গল্প, এই যে এই সমস্ত অরকিয়া সংলাপ, বিভিন্ন এই সমস্ত ছোট গল্পগুলো না শুনতে আমি ভাই ইন্টারেস্টেড ছিলাম আগে পরে থেকেই। এগুলো শুনলে কেন যেন আমার ভালো লাগতো আমি জানি না, যেটা আমার জীবনে নেই, তবে সেটা আমার কেন ভালো লাগতো। শুনলে মনটা হালকা হতো, চাঙ্গা হতো। যা হোক, এক পর্যায়ে আমি গভীর ঘুমে ঘুমিয়ে পড়ছি। শ্বশুর তখন রুম থেকে, ঠিক তখন রাত প্রায় 3টা হবে, এইরকম টাইমে অনেক চিল্লানোর আওয়াজ। কিন্তু আমি আবার একটু মোটাসোটা ভারী মানুষ তো, সব জায়গায় মেদ বা চলাফেরা অত ইয়ে করতে পারতাম না। কিন্তু আমার বয়সের সাথে ঠিক আছে আমার শারীরিক গঠন প্রণালী। আমি সে আগে পরের থেকেই এরকম ছিলাম, একটু হুষ্টপুষ্ট আর কি। কিন্তু ফ্যানটার আওয়াজে আমার কেমন যেন বাইরের কোনো কিছু বুঝতে পারিনি। শ্বশুর কত সময় ধরে যে আমাকে ডেকেছে বৌমা বৌমা বলে, আসলে আমি বুঝতে পারিনি। একসময় তার ডাক আমার কানে পৌঁছে যায়, আমার ঘুমটা ভেঙে যায়। আমি ঘুম থেকে জেগে উঠে কোনো রকম করে আমি সালার কামিজ পরাছিলাম, অন্যটা নিতে একদম ভুলে গেছিলাম। আমি ঠিক এই অবস্থায় তার দরজাটা কোনোরকম করে মেলানো ছিল। আমি তার রুমে প্রবেশ করি, লাইটটা জ্বালিয়ে দেখি সে কেমন যেন একটা অস্থিরতা বোধ করছিল। আমি বললাম, বাবা আপনার কী হয়েছে? আর আপনি কত সময় ধরে এইভাবে চিল্লাই চিল্লাই আমার ডাকছেন, এখন রাত বাজে 3টা। সে বলল, বৌমা কি বলবো তোমারে, কি হয়েছে বলো তোমার? আমি তোমাকে পুরো আধা ঘন্টা ধরে ডাকাডাকি করতেছি একের পর এক, আর অত ডাকতেও পারছি না। আমি আমার শুলটা ঘেমে পুরো অস্থির হয়ে গেছে, দেখো না আমার কেমন যেন প্রাণটা বেরিয়ে যায় যায় ভাব, হার্টবিটটা বেড়ে গেছে। কেন এরকম হচ্ছে বলো তো? আমি বললাম, আচ্ছা আপনার তো প্রেশার আছে, আর রাত্রে শোয়ার সময় কি আপনি ওই প্রেশারের ওষুধটা খেয়েছিলেন? শ্বশুর বলল, ওই যা, আজকে তো আমি ভুলেই গেছি, সেই ওষুধটা খাওয়ার কথা একদম মনে নেই। আমি বললাম, এই জন্যই তো এটা হয়েছে, নিয়মিত প্রেশারের ওষুধটা খেতে হবে। এই বলে তাকে তাড়াহুড়ো করে তার রাখা প্রেশারের ওষুধটা নিয়ে এসে খেয়ে দিলাম। তাতেও কম ছিল না। আমাকে হাতটা ধরে বলল, বৌমা তুমি তো মেয়ের মতো, এখানে একটু বসো না আমার মাথার শিহরণে। আমি বসলাম। বলো, তোমার এই হাতটা দিয়ে আমার মাথায় একটু হাত বুলাও, বুকের এই পাশটায় বেশি ধরফরে উঠে গেছে, বুকটাতে একটু হাতটা দিয়ে মাসাজ করো, মালিশ করে সুন্দর করে একটু সেবা করো তো। আমি তার বুকে, তার গলায়, তার মাথায় শ্বশুরের সুন্দর করে সেবা করলাম, যত্ন করার যতটুকু দরকার ছিল তা করলাম। কিন্তু সে ঠিক 5 মিনিট পরে বলল, হ্যাঁ বৌমা, এখন আমি ভীষণ আরাম পাচ্ছি, মনে হচ্ছে আমার মধ্যে আর সেই কিছুক্ষণ আগের সেই জটিলতা সমস্যাটুকু আর নেই, একদম নিমেষে দূর হয়ে গেছে। আমি বললাম, তাই? আমার হাতে আবার জাদু আছে নাকি যে আমার হাত আপনার মাথায় বোলাইতে আপনার সব ভালো হয়ে গেল? বলছে, হ্যাঁ অবশ্যই তোমার মধ্যে কিছু একটা আছে। আমি তোমার মুখের দিকে তাকাইলে কেমন যেন একটা অলৌকিক নূর চোখে পড়ে, আমার নূর ছুটে বের হয়। উপরওয়ালা তোমাকে এত সুন্দর করে বানিয়েছে না, যাক তোমার আর প্রশংসা অত করতে চাই না। আমি বললাম, বাবা আপনি এখন বলুন, আপনি কি সুস্থ? সে বলল, হ্যাঁ এখন আমি সুস্থ, আমাকে একটু ধরে উঠাও তো বাবা। সে আমার এই কথা বলে আমার কাঁধে হাত থেকে দাঁড়া হলো। আমি তাকে ফ্লোরের মধ্যে 1 পা 2 পা করে হাঁটিয়ে করে একটু হাঁটালাম। আস্তে আস্তে সে একদম স্বাভাবিক অবস্থায় ফেরত আসলো। হঠাৎ বিদ্যুৎ চলে যায়, রুমটা পুরো অন্ধকার হয়ে গেল। আমি বললাম, বাবা আপনি এখানে বসে একটু বিশ্রাম নিন, আমি ও ঘর থেকে একটু চার্জার লাইটটা নিয়ে আসি। আপনি এভাবে একা থাকবেন, অসুস্থ মানুষ? সে বলছে, তার যেতে হবে কি, এখন আমি সুস্থ। আসলে এরকম হয়েছে কেন জানো? আমি বললাম, সব কথা আপনি শুনবো, আপনি জানেন তো আমি আগে আমার রুম থেকে চার্জার লাইটটা নিয়ে এসে অন্ধকারে টেবিলে কথা বলবো নাকি? বলে, তাতে সমস্যা কি? সে যেন আমাকে ওখান থেকে আসতেই দিচ্ছিল না। তার হাতের বাহুতে অনেক শক্তি, সে আমাকে এভাবে দিয়ে বলো, তুমি খাটের ওখানে যে বই বসে পড়ো। আমি যাই হোক, ব্যাপারটা কেমন যেন মনে হতে লাগলো যে সে এমন করছে কেন, সে কি এমন কথা বলবে। আমি বললাম, আচ্ছা সেদিন যে আপনি আমাকে বললেন যে খুব গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা বলতে পারছেন না,
লাজুক। আচ্ছা বলুন তো, এই বাড়ির ছাদনার তলে আমি আর আপনার ছাড়া কে আছে? আপনি কথাটা বলুন তো, আপনার সব কথা ছাড়ুন। আমি বুঝতে পারছি আপনি এখন ভালো আছেন, সুস্থ আছেন। আর জলদি বলুন, আবার একটু ঘুমাইতে হবে। রাত পোহালে তো আবার রান্নার কাজের জন্য ব্যস্ত হতে হবে আমাকে। সে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি বসো। আমি বললাম, অন্ধকারে একটু লাইটটা নিয়ে আসি, আনতে দেন, কেন এমনটা করছেন? সে আমার পাশেই বসলো। এ কথায় সে কথায় তারপরে বলছিল যে পৃথিবীর যত নর নারী বা যত নারী জাত আছে, তার মধ্যে সবার যদি যে কিছু বেস্ট চেহারাবান কিছু নারী আছে, তাদের তালিকার মধ্যে তুমি একজন। তোমাকে এই বাড়িতে আসার পরে দেখে আমি বেশ মুগ্ধ হয়েছি। তুমি কি খেয়াল করেছো বোমা, তুমি যখন কলপার থেকে স্নান সেরে এঘর থেকে ওঘরে যেতে ভিজে গায়ে, তখন আমি কিন্তু একটু উপলব্ধি করতাম। আমি বললাম, ও এভাবে বসে আপনি খুব ভোরবেলা উঠেন, আবার দুপুরবেলা এখানে বসতেন অফিস থেকে ফিরে, এসব দেখে মনে মনে গেলছিলেন, কিন্তু এরকম কেন, সৎ সাহস নেই? সে বলল, তার হবে কি করে? যদিও আমার পরিবার, আমার সংসার এটা, তবে তোমার সাথে যদি অন্য কোনো রকম কোনো কিছু বলে আর তুমি যদি সেটা মনে করে বসো, তাহলে দুমতো ভাতও আমাকে কেউ হয়তো দেবে না। এটা ভেবে কিছু বলি না। তোমার শাশুড়িটা মারা যাওয়ার পরে নিজেকে বড় অসহায় লাগে। জীবনের অনেক কিছু মনে পড়তেছিল। একদিকে তোমার কথা, তোমাকে এই গুরুত্বপূর্ণ কথাটা কি করে বলবো, অন্যদিকে তোমার শাশুড়ির সেই সমস্ত কথা, শৈশবকালের সেই যুবককালের কথা, সব মিলে আমাকে যেন খুব তাড়া করছিল। আর সেখান থেকে আমার মধ্যে একটা অস্থিরতা কাজ করতে করতে যেন আমি একটু অসুস্থ হয়ে গেছি গভীর রাত্রে। হয়তো ফ্যানের হরহরে নড়বড়ে আওয়াজে তুমি আমার ডাকের আওয়াজটা শুনতে পাওনি, তোমার কান অব্দি পৌঁছেনি। আর তুমি যখন এখন আসছোই, তাহলে আমাকে একটু ভালো করে সুস্থ করো না, এখন আমি পুরোপুরি সুস্থ হয়ে নি বৌমা। আমি বললাম, কেন? আমি তো দেখতে পাচ্ছি যে আপনি এইমাত্র হাঁটাহাঁটি করলেন, বা আপনার বাহুতে বেশ বলা আছে আপনি ভালো করে কথা বলছেন, তবে আর কি, আপনি কি মানসিকভাবে অসুস্থ? শ্বশুর বলল, হ্যাঁ বৌমা, আমি আসলে মানসিকভাবে অসুস্থ। তোমাকে আমি অনেক ভালোবাসি একটা মেয়ে হিসাবে। তোমার লাবণ্যতা, তোমার মধ্যে রূপ গুণ, তোমার সততা, তোমার ধৈর্য, সব কিছু মিলে আমাকে যেন মুগ্ধ করেছে। আমি বললাম, তাই? থাক থাক, এত প্রশংসা করতে হবে না, এত পাম দিতে হবে না, আমি রাবার না যে ফুলে যাব। শ্বশুর এ কথা শুনে বলছে, না তুমি এরকমটা বলো না, আমি সত্যিই বলছি বউ, তুমি এরকম করছো কেন? আমার কথা একদম বিশ্বাস করো তুমি। আমি বললাম, হয়েছে, বুঝতে পারছি, বিশ্বাস করার আর কি আছে, ভালো লাগতেই পারে তো কি, আমি আপনার চোখে ভালো লাগতেই পারি তো, আর কোনো কথা আছে? সে বলল, হ্যাঁ, তোমার শাশুড়িটা মারা যাওয়ার পরে দেখো আজ কতটা দিন আমি এইভাবে একলা জীবন যাপন করছি। ওই যে মাঝে মধ্যে তুমি বলো বাবা একটা বিয়ে করেন, এই সংসারে আমার একটা নতুন শাশুড়ি এনে দেন, আমি তোমার কথাকে অ্যাভয়েড করে চলি। কেন জানো? শুধু তোমার জন্য। আমি চাই সবসময় তুমি আমার চোখে যেন মহা সুন্দরী হয়ে চলাফেরা করো। তাছাড়া তোমার প্রত্যেকটা কিছু কর্মে আমি মুগ্ধ। আমি বললাম, তাই? এত ভালো লাগে? আপনি আমাকে এতটা ভালো পেয়েছেন, এই কথাটা যদি আপনার ছেলে বলতো তাও তো একটু বেশি খুশি হতাম। যার বউ তার খবর নেই, আপনার কাছে এত ভালো লাগেই বা আমার কী হবে? সে বলল, হ্যাঁ অবশ্যই, তো এখানে তোমার শর্ত আছে। আমি বললাম, যেমন? সে বলল, এ কথা তুমি যদি কাউকে শেয়ার না করো তাহলে আমি বলবো। আমি বললাম, দেখুন, এত ভুল নিতে না করে আসল কথাটা বলে ফেলুন, খুব ছটপট, আমার আবার একটু ঘুমাতে হবে, তাড়াতাড়ি বলুন তো। সে বলল, আচ্ছা এমন করছো কেন? রাত তো প্রায় শেষের দিকে, 3:30 বাজে মাত্র, আর 2-1 ঘন্টা পরে রাত পোহায় যাবে। আমরা আজকে একটু কথা বলে এই সময়টা কাটাই না? কখনো তো আর এভাবে আপত্তি করিনি তোমার কাছে। নয় সকালে তুমি যখন মন চায় তখন ঘুম থেকে ওঠো, আমি কোনো রকম বাইরে থেকে নাস্তা খেয়ে অফিসে যাব। তখন আমি বললাম, তাই? আচ্ছা ঠিক আছে, নেন, আজকে রাতটুকু আপনার সাথে বাকি সময়টুকু কেটে দেব, বলুন আপনার যত কথা আছে। সে এক কথায় দু কথায় বলছে, আমি তোমাকে অনেক ভালোবাসি, তবে আমার জীবনের একটা ইচ্ছে যদি তুমি পূরণ করতে পারো, তাহলে কি বলবো, আমার যে
এককালীন টাকা পাবো আমি, সেটাকে রিটার্ন করে আমি তোমার নাম বসিয়ে দেবো, সেখানে তুমি পাবে। ওর মা তো আর বেঁচে নেই, সারা জীবন তোমার নামে টাকা আসবে আমার মৃত্যুর পরে। তাছাড়া আমি নগদ অনেক কিছুই দেব তোমাকে, তোমার ভবিষ্যতের জন্য। তুমি পুত্রবধূ, তোমার ভবিষ্যতের জন্য তো আমার একটা দায়িত্ব আছে, কিন্তু তার চেয়েও আমি দ্বিগুণ দেব। একথা ছেলেকে তোমার বলার দরকার, সবই তোমার নামে আমি দেখিয়ে দেব। আমি বললাম, তো এত কেন দিতে চাচ্ছেন, একটু বলেন তো শুনি, রহস্যটা কি? আসলে আসল কথা তো এখনো বলছেনই না। আর শুনুন, এতই এ নিয়ে বিনিয়ে পেঁচায় এত কথা বলতে আমি পছন্দ করি না। একটা ছেলে মানুষ সৎ সাহস নিয়ে যে কোনো কথা বলবেন, হয় উৎসত নেই ইস্পাত। আমি ব্যাড হলে অতটা মনে করব না, আপনাকে এই কথা বলতে নিষেধ করবো, আর ভালো বলে সেটা গ্রহণযোগ্য হবে। আপনি বলে ফেলুন। সে আবারও বলল, বোমা, আমার অনলি একটা দিনের স্বপ্ন, একটা দিনের ইচ্ছা, যেটা তুমি যদি আমার আসলে কি করে যে বলে। আমি বললাম, সেটা আবার কি? তখন সে বলল, দেখো, কয়েকদিন রাত্রে স্বপ্ন দেখেছি, সকালবেলা স্নানও করেছি, আর কিছু বলতে পারবো না। আর সেই স্বপ্নের মধ্যে তুমি ছিলে আমার রাজকন্যা। আমি বললাম, কি তাই? তবে আমাকে জ্ঞান নিয়ে কেন আপনি এত স্বপ্ন দেখতে গেলেন? আর কি মানুষ ছিল না? সে বলল, না, আর কোনো মানুষ ছিল না। পৃথিবীতে একটাই মহা সুন্দরী মানুষ আমার চোখে টলমল করছে, আমার কাল্পনার দৃষ্টিতে সবসময় নাড়াচাড়া দেয় আমাকে। সে হচ্ছে শুধুই তুমি। যত মনের মধ্যে নাড়া দেয় অজান্তে অজান্তে, সে হচ্ছে তুমি। আমি বললাম, হাতে আপনি এত ইমপ্রেস হচ্ছেন কেন, আর আমাকে এতটা করছেন কেন? আপনার ছেলে এই কথা একটাবার জানতে পারলে কি বলবে বলুন তো? আপনি কি আমার ভবিষ্যৎ চান? বলছে, হ্যাঁ। আমি বললাম, তাই যদি হয় তাহলে আপনার ছেলে যদি আমাকে ভুল বোঝে, তাহলে আমার জায়গাটা কোথায় বলুন? বলছে, সেটা আমি দেখব। আমি বললাম, তা কখনো হবে না, তা সমাজ জাতি কেউ কখনো মেনে নেবে না। এটা ভুল কথা, আবেগ দিয়ে কখনো জীবন চলে না। আপনি এই সমস্ত কথা রাখুন তো। আসলে বলুন, আপনি কী চান? যদি আপনি সে কথাটা পূরণ করি, সব তো চুকে যাবে। বলো, হ্যাঁ বৌমা, আমি তো ঘুরে ফিরে সেটাই বলছি। অনলি একটা দিন, যদি তুমি আমার কথা রক্ষা করতে পারো, তাহলে আমার সব ইচ্ছে, জীবনের সব আশঙ্কা একদম পুরোপুরি মিটে যাবে, আর কখনো তোমার কাছে আপত্তি করব না আমি। আমি বললাম, ঠিক আছে, সেটা কি আজকেই? বলছে, হ্যাঁ, এখনই। যদি তুমি আমাকে স্বাভাবিক অবস্থায় দেখতে চাও বা মানসিকভাবে সুস্থ দেখতে চাও, সেটা এটাই যথেষ্ট সময়। আমি বললাম, তাই তো আমি কি আপনাকে ধরে রাখছি? আমি তো বুঝতে পারছি, তা আমি আপনাকে কিসে এত ধরে রাখলাম? বাবা এই কথা বলতেই না কি যেন শুরু হলো। বন্ধুরা, বুঝতেই তো পারছো, সে অর্ধবয়সী মানুষ। ভাবতেও পারেনি তার মধ্যে এতটা কিছু লুকিয়েছিল, তার মনের মধ্যে এত চাপা কষ্ট, এত দূরের জমানো স্বপ্ন, এত দিনের আশা আকাঙ্ক্ষা সে বুকের মধ্যে চাপা রেখে আমার সামনে কত কষ্টে নিয়ে চলছিল। সেটা সে কথা বা তার ইচ্ছা যেটা ছিল, তোমরা তো বুঝতেই পারছো। পুরো খাটটা যেন গজর বজর নড়ামড়ে হয়ে গেল। প্রায় আধা ঘন্টা এরকম সময় তো হবেই। কত গল্প গুজব, হাসি ঠাট্টা, তাকে সময় দিলাম, তার সব কথা শুনলাম। যা হোক, বুঝতে পারলাম বেটার দম আছে, বেশ চলল। সে একবার লাইট জ্বালিয়েই যেন আধা ঘন্টা চুপচাপ থাকলো। ভাবলাম, সে বয়স হলো হয়তো, ওই যে কথায় বলে না, পুরন চালে ভাতে পারে, ঠিক তার মধ্যে যেন তাই আছে। কি যে ভালো লাগলো আমার, কারণ স্বামীকে তার সাথে বিয়ে করে এসে এই সংসারে মাত্র স্বামীকে কাছেই পেয়েছে 3-4 মাস। শুধু আশাটা থেকেই গিয়েছিল, কিন্তু বড় বেটাটা হঠাৎ করে কিসে কি হয়ে গেল আমি জানি না। বেশ কিছুদিনও শূন্যতা আমার পূরণ হলো। সে আর নিজের থেকে বলবে কি, আমি তাকে মাঝে মধ্যেই বলতাম, আর সে আমাকে এভাবেই মাঝে মধ্যে সহযোগিতা করতো। একের পর এক চলতে থাকলো আমাদের জীবনে এভাবেই। এক পর্যায়ে আমার স্বামী বিদেশ থেকে আসার সময় হলো। আমাকে হঠাৎ করে বললো, বউ, আগামী মাসের 15 তারিখে আমি দেশে ফিরছি, তৈরি থেকো, আর সবাইকে বলো, বাবাকেও বলো, আর বাবার ঠিকঠাক মতো সেবা যত্ন করো। মা বেঁচে নেই, কখনোর জন্য বাবার সেবা যত্নের ত্রুটি না হয়। আমি বললাম,
তোমার বাবার সেবার কথা বলছো? তুমি তোমার বাবার কাছে একবার জিজ্ঞেস করতেই পারতে তার সেবা আমি কতটুকু করি না করি। আমার স্বামী বলল, হ্যাঁ গো, আমি জানি তুমি আমার লক্ষ্মী বউ, তুমি আমার বাবার সেবার কোনো ত্রুটি করছো না, এটা আমি জানি, তোমার উপর আমার আস্থা আছে। আমি বললাম, তাই 3 মাস সংসার করিয়ে আমাকে এতটা চিনে ফেলছো, বাহ। কিন্তু মনে মনে ভাবলাম যে তুমি যে তোমার বাবার সেবা করতে বলো, আমি যে এদিকে কতটা সেবা করছি তোমার বাবাই জানে। যা হোক, হ্যাঁ, শ্বশুরকে পরের দিন বললাম যে দেখেন, আপনার ছেলে আগামী মাসের 15 তারিখে দেশে ফিরছে, তাই আপনাকে বলছি এখনও সময় হাতে আছে। এতদিন যেভাবে আপনি আমার সাথে জীবনযাপন করছেন, চলছেন, আপনার ইচ্ছে পূরণ হয়েছে, আমি আপনাকে মানসিকভাবে সুস্থ রেখেছি, সেবা যত্নে কোনো কিছু ত্রুটি করিনি। কিন্তু আপনার ছেলে বাড়িতে আসার পর আর কি কখনো এইভাবে আমি আপনাকে সময় দিতে পারবো? বলছে, না বৌমা, অবশ্য তা তুমি পারবে না, কিন্তু একটা কথা বলি, ছেলে না হয় আসলে তখন আমি হয়তো বিয়ের সাথে একটা করব, তবে ইচ্ছে থাকলে উপায় হয়, কথাটা মাথায় রেখো। ছেলে কি আর সবসময় তোমার পাশে বসে থাকবে? ছেলে আসলে তার জমানো ইনকাম করার কিছু টাকা পয়সা সে জমিয়ে রাখবে, আর আমার গুলা দিয়ে বিলে আমি শহরে তাকে একটা ব্যবসা দাঁড় করিয়ে দেব, সে ব্যবসার কাজে ব্যস্ত থাকবে। বাড়িতে তো তুমি আমি বেশিরভাগ থাকি, এ সময় কি একটু আমার জন্য স্পেশালি একটু সময় হয় না? মানে তুমি আমার সাথে কথাবার্তা বলবে, আমার গোসলের পানি উঠাই দেবে, সমস্ত সেবার যত্নের কাজে লিপ্ত থাকবে, এতটুকুই তো চেয়েছে তোমার কাছে। আমি বললাম, চেষ্টা করবো বাবা, অতটা ইয়া করবেন না, তবে একটা কথা শুনুন বাবা, আমি আপনাকে বলি কি, আপনি একটা নতুন শাশুড়ি নিয়ে এসে জীবনযাপন করেন, আমার সাথে যেভাবে চলছেন এটাকে জীবন বলে না, এটা এক মুহূর্তের জন্য। সেদিন আপনি বললেন অনলি একদিন আপনি আমার সাথে সময় দেবেন, কিন্তু তার চেয়ে তো আপনি বেশিই পেয়েছেন বাবা। তবে এখন কেন মনের মধ্যে এতটা আক্ষেপ আর আফসোস রেখে চলছেন? আমি বলি কি, আপনি অতি দ্রুতই আপনার ছেলে আসার পরে একটা বিয়ে শাদী করে ফেলেন। আপনার ক্রমে বয়স বাড়ছে, আপনি ক্রমে নিস্তেজ হবেন, একা আর চলতে ফিরতে পারবেন না, তখন একজন সেবাকারী অবশ্যই আপনার জন্য দরকার। যতদিন হায়াতে বেঁচে থাকবেন ততদিনই আপনার সেবা দরকার। আর আমার কথা ছাড়ুন তো, আপনার ছেলে আসলে আমি কি হবে কি হব না হব নানান রকম কথা তাকে বোঝানোর চেষ্টা করলাম, সেও আমাকে বলল, ঠিক আছে তুমি যা বলছো আমি তাই করব, পাস্ট ইজ পাস্ট। তবে বৌমা, জীবনে যেভাবে চলেছি না চলেছি, সে তো আর এতদিন বাড়িতে ছিল না, দেয়ালেরও কান আছে, নিজের মধ্যে কথাটা যেন ভালোভাবে অটুট করে রাখবা, কেউ যেন না বুঝতে পারে। আমি বললাম, সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি কি অতটা কাঁচা খুকি? শ্বশুর কথা শুনে মুচকে হাসি দিয়ে বলল, হ্যাঁ আমি জানি তুমি মহাবুদ্ধিমতী, তোমার অনেক গুণ আছে। কথা বলে শ্বশুর চলে গেল। তারপরে ঠিক সেই দিনে আমি, শ্বশুর যখন বাইরে থেকে বাড়িতে ফিরল সন্ধ্যায়, বিকেলে অর্থাৎ খাওয়া দাওয়া করে যখন বাইরে গেছিল, তার ফিরতে সন্ধ্যা হয়েছিল, কালী সন্ধ্যায় বাড়িতে ফিরছিল। আমি কলপার থেকে কলস কানকে ভরে নিয়ে ঘরের দিকে আসছিলাম, ঠিক উঠোনের মাঝখানে মেটো কলসটা আমার কাকাল থেকে পড়ে যায় এবং আমায় পা পিছলে সেখানে ধপাস করে পড়ে যায়। ভারী মানুষ তো। শ্বশুর ওরুম থেকে হঠাৎ করে উঠে বলল, বৌমা তুমি কি পড়ে গেছো নাকি? আমি বললাম যে হ্যাঁ বাবা, আমি এই যে উঠোন পাড়ে পা পিছলে পড়ে গেছি, একটু আসুন তো, আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না, উঠতে পারছি না। নাকি কোনো বিপদের আশঙ্কা, অগ্রিম বার্তা, কিছু বুঝছি না, এরকম হলো কেন? আহারে, এত বড় কলসটা ভেঙে গেল। শ্বশুর বলল, কলস যাক, তাতে কোনো আফসোস নেই, তোমার কী হয়েছে তাই বলো। আমি বললাম যে বাবা, এই যে কোমর একটু ভীষণ চোট পেয়েছি, আমি সোজা হয়ে দাঁড়াইতে পারছি না, একটু ধরুন না আমাকে, একটু দাঁড় করান আমারে। তখন শ্বশুর আমার সুন্দর করে দুহাতে হাত থেকে আমারে উঠাইলো, দাঁড় করালো, তার কাঁধে আমি হাতটা দেখে সে আমাকে উঠোনে 1 পা 2 পা করে হাঁটানোর চেষ্টা করলো। আমার খুব কষ্ট হচ্ছিল হাঁটাহাঁটি করতে। এক পর্যায়ে সে আমাকে আস্তে করে তার কাঁধে হাতটা রেখে ঘর পর্যন্ত নিয়ে গেল, আমার খাটটাতে আমাকে শুয়ে দিল, দিয়ে বলল, বৌমা তুমি একটু এখানে রেস্ট নাও, আমি তোমার দেখি ব্যথা কী করে সারানো যায়। আমি বললাম, বাবা আমার জন্য ডাক্তার ডাকতে হবে না, যে চোট পেয়েছি একটু মালিশ হলে মনে হয় ভালো হয়ে যেত। সে বলল, তাই ঠিক আছে। এই বলে সে
বলো সরিষার তেলের বোতলটা কোথায়? আমি বললাম যে ওখানে রাখা আছে। সে সরিষার তেল নিয়ে একটু আগুনে সেক দিয়ে কোনো রকম করে আমার ওই ক্ষতস্থানটায় মালিশ করে দিল, সুন্দর করে মাসাজ করে দিল। আমি বড্ড আরাম পেলাম, মনে হলো এক নিমেষেই যেন ভালো হয়ে গেল। কিন্তু তার মুখের দিকে তাকায়ে অটোমেটিক কেন যেন আমার চোখের কোণে জল এসে গেল। আমি বললাম, আপনি আমার এতটা টেক কেয়ার করছেন? সে আমাকে আক্ষেপ করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, বৌমা, এই সংসারে আমি ছাড়া তোমার কে আছে বলো? তোমার বাবা মা আছে সেটা আলাদা কথা, কিন্তু তোমার শ্বশুর বাড়িতে তুমি যখন আসছো, এটাই তোমার আসল বাড়ি। প্রত্যেক মেয়ের বেলায় তাই। আমার ছেলেটা আজকে হয়তো বাড়িতে নেই, আজকে তোমার একটা এই যে বিপদ সময়, একটা অ্যাক্সিডেন্ট, তুমি পড়ে গেছো, কোমরে চোট পেয়েছো, আমি যদি এখন সেবা না করি কে করবে বলো? যা হোক, শ্বশুরের কথা শুনে আমি আরও বিস্মিত হলাম, অবাক হয়ে গেলাম। বললাম, আপনি আমাকে এতটা ভালোবাসেন? তা কখনো আমি আসলে বুঝতে পাইনি। হয়তো ভেবেছিলাম যে আপনি আমাকে একদিনের জন্য যেটা অফার করেছিলেন হয়তো এই জন্যই, কিন্তু না, সত্যি এখন দেখছি আপনি আমাকে মন থেকে ভালোবাসেন। যদি আপনার ছেলে আমাকে সারাটা জীবন এইভাবে আপনার মতো করে তার বুকে আলগে রাখতো, তাহলে আমি এই দুনিয়ায় মা সুখী হতে পারতাম। সে বলল, তাই? হ্যাঁ, আমার ছেলেটার পছন্দ আছে বুটি, তোমার মতো এরকম একটা রমণীকে আমাদের বাড়িতে নিয়ে আসছে। আমি বললাম, থাক, আর নতুন করে প্রশংসা করতে হবে না, যা পেয়েছেন যথেষ্ট পেয়েছেন। আমাকে তখন বলল, দেখি বৌমা, তুমি একটু খাট থেকে উঠে বসো আর এখানে একটু হাঁটাহাঁটি করো তো, দেখো তো তোমার কোমরের ব্যথাটা কমলো কিনা। এই বলে সে আবারও আমাকে বুকে জড়িয়ে তার কাঁধে হাতটা দেখে আমার হাতটা রেখে একটু এক পা করে হাঁটালো। তখন আমি বললাম, বাবা, আমি একটু সুস্থ মনে হয়, এখন আমি হাঁটতে পারছি, ওই যে গরম তেলের সেক নিয়ে একটু ভালো হয়েছি। যাক, এক পা দুপা করে হাঁটতে হাঁটতে একটু ঠিক হয়ে গেল। তারপরে আমার রান্না করা গরম ভাত শ্বশুরকে খাইতে দিলাম। রাতে খাওয়া দাওয়া শেষে যা হোক, সে তার মতো, আমি আমার মতো জমিয়ে পড়লাম। আর তাকে বলেছিলাম, দেখেন, এতদিনে আপনি যেভাবে চলছেন চলেন, বা সে কথা ভুলে যান, নতুন করে আর কোনো আপত্তিকর আমার কাছে নিয়ে আসবেন না। কারণ আপনার ছেলে এই তো আজ বা দেখাল বাড়িতে আসবে, তার জন্য একটু ভালোবাসা জমায় রাখতে দিন আমার কাছে। তা না হলে এবার আপনার ছেলে আবার কিছু মনে করবে, বোঝেনি তো। একটা মেয়ে যদি অন্যরকম হয়, অবশ্যই স্বামীরা বুঝতে পারে। সে বলল, হ্যাঁ তা ঠিক আছে, তবে একটা কথা বলি বৌমা, তুমি কি জানো, ভরা পুকুরে যদি একটা ঢেল ছুঁড়ে মারা যায়, ঠিক একটা ঢেল যখনই পানিতে ধপাস করে পড়ে তখনই পানিটা ছিটকে যায়, তারপরে দেখবে পানি আবার পূর্বের অবস্থায় ঠিক মিলে যায়, কিছুই বোঝা হয় না। আমি বললাম, এই উদাহরণটা দেওয়ার কারণ? বলো, যেমনটা তোমরাও ঠিক ওই রকমই, মানে তোমাদের সমস্ত কাজ শেষ হয়ে গেলে ঠিক পূর্বের মতোই আবার যা তাই হয়ে যায়। এটা হলো কথার কথা। ছেলেরা বলে যে এটা বুঝলাম ওটা বুঝলাম, আসলে ভুল, এটা মনের সন্দেহের কথা। আমি বললাম, এত বুদ্ধি নিয়ে আপনি ঘুম পারেন করে কেমন বাবা? আপনি তো অনেক আধ্যাত্মিক কথা জানেন দেখছি। সে মুচকি হাসি দিল। তারপর যা কথা শেষে আমি আমার ঘরে শুয়ে পড়লাম, সে তার মতো শুলো। ঠিক সেদিন রাত 10টাই বাজে স্বামী ফোন করলো, এবং দায়িত্বটা ছিল আমার খুব ভালো মনে আছে 14 তারিখ, অর্থাৎ আমার স্বামী আগামীকালকেই দেশে ফিরছে, আগামীকাল 15 তারিখ হবে। ঠিক এই সময়ে স্বামী দেশে ফিরল, ঠিক আছে, ফ্লাইটে ওঠার আগেও আমাকে সে দেশে ফোন দিছিল। তারপরে সে দেশে পৌঁছানোর পরেই যখন সে একটা মাইক্রো ভাড়া করে খুব আনন্দ উৎফুল্লতার সাথে বাসায় ফিরছিল, ভাগ্যের কি নির্মম পরিহাস বন্ধুরা। ড্রাইভারটা হয়তো উচ্ছৃঙ্খল ছিল, অথবা নতুন ড্রাইভার হবে। নিয়ন্ত্রণ হারিয়ে রোড অ্যাক্সিডেন্টে আমার স্বামী মারা যায়। স্বামীকে হারালাম। যাক, বাড়ির অ্যাড্রেস ধরে আমার বাড়িতে আমার স্বামীর বডিটা পৌঁছালো। কি করব ভেবে পাচ্ছিলাম না, জীবনটা কোথায় গিয়ে দাঁড়ালো। যা হোক, বাড়িতে কান্নার ভিড়, সবাই শোকাহত। আশেপাশের প্রতিবেশীরা আমাদের এই সুখময় সময়, সুখের সময় সবাই এসে শুধু সান্ত্বনামূলক কথাই দিল। কিন্তু এখন আমার জীবনটা কি হবে?
আমার বাবা যতই টাকা পয়সা থাক, মেয়েদের আসল বাড়ি তো স্বামীর ঠিকানা, স্বামীর বাড়ি। আমি এখন কোথায় যাব, কি হবে, আমার ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়ালো? না আছে আমার একটা ছোট উপযুক্ত দেওর, যে হয়তো তাকে দূরে থাকবো। আমার শ্বশুরের আর কোনো সন্তান ছিল না, কিন্তু আমার স্মার্ট এক শ্বশুরই বাঁচল। তাও আর শাশুড়ি চলে গেছে। এই অটম ব্যক্তিকে আমি বাড়িতে ফেলে এখন আমি আমার বাবার বাড়িতে কী করে যাই? এদিকে আমার বাবা, আমার স্বামী মারা যাওয়ার 2 মাস পরেও একের পর এক ফোন দিতে লাগলো। মারি, আর কতদিন ওখানে মায়ে পড়ে থাকবি? তোর স্বামী বেঁচে নেই, তুই বাড়িতে চলে আস, তোকে বিয়ে শাদি দিয়ে আর ঘর কুটুম করি। তোর ভবিষ্যৎ নিয়ে যত চিন্তা করি, কেন পড়ে আসিস ওখানে দিনের পর দিন? আমি বললাম, বাবা তুমি আমাকে নিতে আসো, কিন্তু আমি আমার শ্বশুরকে ঠিক বাবার মতো শ্রদ্ধা করি, সম্মান করি। তাকে ছেড়ে আসতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। মানুষ আর যে এই পৃথিবীতে আর কেউ নেই, তার একটা মাত্র সন্তান, সেও মারা গেল। আবার আমার শাশুড়ির চেয়েও অকালে চলে গেছে। সে যে বড় একলা অসহায় বাবা। আমি চলে গেলে এই মানুষটা হার্টের রুগী, যে কোনো সময় তার প্রাণটা চলে যাবে। কি করব বলো তো? বাবা তখনও মানবিক দৃষ্টি করে আমাকে বলো, ঠিক আছে আর কয়েকটা দিন না হয় থেকে আয়, কিন্তু তোকে যে আসতেই হবে, আজ হোক আর কাল হোক, তোকে তো সংসার করতে হবে নাকি? আমি বললাম, হ্যাঁ বাবা সংসার তো করতেই হবে, কিন্তু এখানকার বড্ড মায়ায় পড়ে গেছি। যাও, তবুও আরও 1 মাস পেরিয়ে গেল। শ্বশুর এর মধ্যে থেকে আস্তে আস্তে ছেলে মরার শোকটা আস্তে আস্তে নিবারণ হলো। শ্বশুর স্বাভাবিক জীবনে ফেরত আসলো। আমিও ঠিক ওই রকমই, কী করবো আর পিছনের কথা ভেবে এভাবে চলছিলাম। এক পর্যায়ে শুক্রবারের দিন দেখে একদিন আমার বাবা আমাকে নিতে আসলো, কিন্তু আমার শ্বশুর আমার বাবার হাতটা ধরে বলল, দেখেন গ্যাসে, আপনি যে আপনার মেয়েকে নিয়ে যাবেন ভালো কথা, কিন্তু ওকে ছাড়া আমি চলতে পারবো না, এক মুহূর্তে আমি বাঁচতে পারবো না। আমার যে ও ছাড়া দুনিয়াতে আর কেউ নেই। আমার একটা মাত্র ছেলে ছিল, তাও চলে গেল। আবার আমার বাড়িওয়ালা অর্থাৎ বউয়ের শাশুড়ি, সেও চলে গেছে। এখন আমার কে দেখাশোনা করবে? তখন আমার বাবা বলল, দেখেন বে সাহেব, এই সমস্ত হিয়ালি কথা ছাড়েন তো। আপনি কি বুড়ো হয়ে গেছেন নাকি? আপনি তো আমাদের বয়সী, এটা বিয়ে শাদি করে নিলেই তো পারেন, সব ঝামেলা চুকে যায়। আর আপনি আমার মেয়ের ভালো চান তো ওকে ছেড়ে দিন, আমি নিয়ে যাই। ও একটা যুবতী মেয়ে, ওর সামনে ভবিষ্যৎ পড়ে থাকলো, ওকে তো ঘর সংসার করতে হবে নাকি? তখন আমার শ্বশুর বলল, হ্যাঁ তা বটে ঠিক, তবে যদি ওর ব্যবস্থাটা আমি করে দিই তাহলে আপনার কি কোনো আপত্তি আছে? তখন আমার বাবা বলল, আপনি আবার ওর কী ব্যবস্থা করবেন? আমার কি টাকা পয়সা নেই? আমি আমার মেয়েকে বিয়ে দিতে পারবো না? আপনি আমার মেয়েকে বিয়ে দেওয়ার দায়িত্ব নিচ্ছেন, এটা মানুষ শুনলে বলবে কি? তখন আমার শ্বশুর চুপ হয়ে গেল। তারপরে আমি শ্বশুরকে আর বাবাকে দুজনকে মাঝে দাঁড়িয়ে বললাম, দেখো তোমরা আর এই কথা বাড়াবাড়ি করো না। শ্বশুরকে বললাম, আমি যাচ্ছি বাবার বাড়িতে। বাবা যেহেতু আশা করে নিয়ে আসছে, আর অনেক দিন ধরে মোবাইল করে আমাকে যাওয়ার কথা বলে, আমি অনেক সময় নিয়েছি, যেহেতু আপনাকে বলিনি যে আপনি হয়তো মন খারাপ করবেন, কিন্তু আমাকে 1 সপ্তাহ আমার বাবার বাড়িতে একটু থাকতে দিন। আমি যাই, আপনি ততক্ষণে পাশের বাড়ি ওই চাষি খালারে ডেকে নিয়ে এসে একটু রান্নাবান্না করিয়ে নেবেন, আর আগামী শুক্রবারে আপনি আমাকে আনতে যাবেন। আমার শ্বশুর বলল, ঠিক আছে বৌমা, তুমি যেহেতু বলেছো, আমি কিন্তু ঠিক শুক্রবারে তোমাকে নিয়ে আসতে যাব। আমি বলবো, আচ্ছা যাবেন। তাকে সান্ত্বনা দিয়ে আমি বাবার হাত ধরে বাড়িতে চলে আসলাম। ঠিক 1 সপ্তাহ পেরিয়ে গেল। বাবা এদিকে আমার জন্য অনেক পাত্র সন্ধান করতে লাগলো। আমি বাবাকে অবশ্যই নিষেধ করেছিলাম, দেখো বাবা তোমরা আগে পাত্র দেখার ইয়ে করো না, চেষ্টা করো না। সবে মাত্র আমার স্বামীটাকে হারিয়েছি, মনের ভিতর থেকে সেই কষ্ট যন্ত্রণাটা এখন আমি ভুলতে পারিনি। এই মুহূর্তে আমার বিয়ের কথা বলো না, আর কিছুটা দিন থাকি না তোমাদের সংসারে। তোমরা আমাকে নিয়ে এতটা ব্যস্ত হলে কেন? বাবা বলল, যেটা ভালো হয় সেটা কর, তবে তোর পরামর্শ না নিয়ে কিছু করবো না রে মা। হয়তো তোকে যখন প্রথমবার বিয়ে দিয়েছিলাম তোর সাথে অতটা পরামর্শ করেছিলাম না। একজন বাবা হয়ে একজন মেয়ের প্রতি অনেক দায়িত্ব ছিল, তাই আমার নিজে নিজেই সিদ্ধান্ত নিয়ে তোকে বিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন আর সে ভুল করছি না। বাবা একথা বলে চলে গেল। ঠিক পরের শুক্রবারে আমার শ্বশুর আমাকে নিতে গেল আমার বাড়িতে। আমার বাবা বলল, না বিয়ে সাহেব, যেহেতু ওর স্বামী বেঁচে নেই, অর্থাৎ আপনার ছেলে বেঁচে নেই, আমার মেয়ে আপনার বাড়িতে যে কোন নিয়ে দূরে থাকবে, কেনই বা যাবে, আর ওখানে যে কি করবে? এখন আমার মেয়েকে বিয়ে দিতে হবে। ছাড়ুন তো,
বরং আপনি ওকে মাঝে মধ্যে যদি খুব মন চায় তাহলে দেখে যাবেন। কিন্তু আমার শ্বশুর নাচরবান্দা কিছুতেই আসছিল না। আমার বাবার হাতটা ধরে বলল, বিয়ে সাহেব, একটা বারের জন্য আপনার মেয়েকে আমার বাড়িতে আমার সাথে যেতে দিন। প্রয়োজনে আগামী শুক্রবারে আবারও আপনার মেয়ে আপনার বাড়িতে চলে আসবে, কিন্তু শেষবারের মতো একটা বার যেতে দিন। আমার বাবা যেন নাচরবান্দা, কিছুতেই তার কথায় রাজি হচ্ছিল না। আমি মাঝখান থেকে আবার এসে বললাম, বাবা, বেচারাটা এত করে বলছে, তুমি অমত করছো কেন? আমি আজকে না হয় শ্বশুর আসছে তার সাথে আমি যাই, একটা সপ্তাহ পরে না চলে আসব। বাবা বলল, ঠিক আছে, ভালো মন্দ নিজের তুই এখন ভালো বুঝিস, ঠিক আছে যা। এই বলে আমি শ্বশুরের হাত ধুয়ে আবারও চলে আসলাম স্বামীর বাড়ি। আসার পরে ঠিক সেই দিনই রাত্রে আমি যখন বোরকা খুলে চেঞ্জ করছিলাম, সে হঠাৎ করে ওই অবস্থা আর পাশে এসে দাঁড়িয়ে বলল, হাতে সময় একদম কম, জীবনের কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে আমি তোমাকে শেয়ার করতে চাই। আমি বললাম, ঠিক আছে, আপনি অরুণ রাতে গিয়ে একটু বসুন, আমি একটু চেঞ্জ করে আসতেছি। বলে, সমস্যা নেই। যেন কেমন দেহার মতো ওখানে দাঁড়িয়ে থাকলো। আর কি করব, আমি পরিপাটি হয়ে অগোছালো সব কিছু গুছিয়ে পুছিয়ে রান্না বান্না আর করা লাগলো না। আমি একদম খেয়ে আসছিলাম, সেও খেয়ে আসছিল। ঠিক কালী সন্ধ্যার পরে তার রুমে গিয়ে তার পাশে বসলাম। বললাম, আপনার জীবনের গুরুত্বপূর্ণ যত কথা আছে আজকেই ফাইনাল বলে ফেলুন, দেখি কি বলবেন আপনি। তারপর সে আমাকে বলল, শোনো, বাস্তব বড় কঠিন, আবেগ দিয়ে কখনোই জীবন চলে না। আমি জানি তুমি হয়তো এখান থেকে চলে গেলে খুব জোর হলে তোমার বাবা হয়তো টাকা পয়সার গরম আছে, তোমার বাবার টাকা পয়সার জোরে তোমাকে পাত্র খুঁজে বিয়ে দেবে। কিন্তু বৌমা, আমি এটাও জানি যে তুমি আমার ছেলের সাথে খুব জোর হলে 3-4 মাস সংসার করেছো, কিন্তু আমাদের বাড়িতে তো থেকেছো আজ 3-4টা বছর। এটা সবাই জানে যে স্বামীর বাড়িতে একটা মেয়ে 4 বছর সংসার করবার ঘরে ফেরত আসছে। তাহলে তোমার কত ভালো জেরেই বা বিয়ে হবে। অবশ্যই যুবক ছেলে তোমার কপালে জুটবে না, হয়তো কারোর বউ মারা গেছে, অথবা বউ মারা গেছে যাওয়ার বেলায় 2-3টা সন্তান দেখে গেছে। এইরকম একটা সংসারে স্বামী পড়ে আছে, বউ পাচ্ছে না, তোমার মতো একটা ঘর ফেরত মেয়েই খুঁজছে, হয়তো সেখানেই তোমার যেতে হবে। তবে সেই স্বামীটা ভালো হবে কিনা, তোমার মনের মতো হবে কিনা, আবার এই যে একটা ব্যাপার, সব মিলে কতটাই তুমি সুখেতে পারবে বলো। তার সে বলি কি, আমার সাথে একটু হিসাব নিকাশটা তুমি সেরে নাও। আমি বললাম, আচ্ছা, এই কথা বলে আপনি কি বোঝাতে চাইছেন, আমাকে পরিষ্কার করে বলুন তো, কি বোঝাচ্ছেন কি আপনি? সে বলল, শোনো, আমার ছেলেই যেহেতু বেঁচে নেই, তুমি কিসের আমার পুত্রবধূ, তুমি কিসের আমার বেটার বউ, সব সম্পর্কের কথা ভুলে যাও। এই যে আজকে আমার সাথে না আসলে, তুমি একদম পর তুমি এখানে আসছো তো আমার সাথে কথা বলছো, তার মানে তুমি কাগজপাতি পাঠিয়ে পরিষ্কার হয়ে যাবা, তাই তো? তাহলে তোমাকে আর আমি চিনি না, তুমিও আমাকে চিনিবে না। আমি পরের ছেলে, তুমি পরের মেয়ে। তাহলে অতীতটাকে ভুলে যাও, নতুন করে বাঁচতে শেখো। আমার কি অর্থ সম্পদ কোনো কিছুতে কম আছে তোমার বাবার চেয়ে? আমি বললাম, না, একদম তা নয়। তাছাড়া আপনি সরকারি জব করেন, আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছুই করছেন আপনি, কিন্তু কেন এসব থেকে লাভ কি আমার? তখন সে বলল, হ্যাঁ, সেখানেই তো কথা। আমার ছেলে যখন বিদেশ থাকতো, তুমি একটা দিনের ইচ্ছা পূরণ করার কথা বলে যখন তোমার ভালো লেগেছিল, তুমি দিনের পর দিন আমার সাথে ঠিক এভাবেই চলছো। তোমার আর আছে কি আমার কাছে যেটা তুমি দিতে পারবে না? আমি তখন মুখটা নিচু করে বললাম, সত্যি তো, যা কিছু ছিল সবই তো আপনার মধ্যে হারিয়ে দিয়েছি, সবই তো সঁপে দিয়েছি এই জীবনে আপনাকে। তবে কি করব আমি, বলুন? সিদ্ধান্ত আমি নিতে পারছি না, আমি কি করব। তখন সে বলল, শোনো, আমি তোমাকে এখন যেটা বলি, তুমি যদি আমার কথায় অমত না হও তাহলে রাজি হয়ে যাও। আমি বললাম, সেটা কি? বলো, ওই যে বললাম, আমার ছেলে যেহেতু বেঁচে নেই, তাহলে তোমাকে তো বাঁচতে হবে। তুমি কি একটা বিবাহিত ছেলের ঘরে সংসার করবে, নাকি এখানে সব কিছু পরিপাটি দেখছো, বা তুমি আমার কাছে সব কিছু অর্পণ করেছো? এখানে একটা পয়েন্ট। তাহলে আর কত জীবনে তুমি যাবে? তার সে বলে কি, যদি আমাকে তুমি যোগ্যবান মনে করো, মানে সার্বিক বিষয়ে যদি ভালো লেগে থাকে, যোগ্যবান মনে করে, বা আমি যদি তোমার বাকি পুরো জীবনের দায়িত্বটা একদম নিয়ে নিতে চাই,
তাহলে কি তোমার কোনো আপত্তি আছে এখানে? আমি বললাম, আপত্তি এখানে আমার বাবার একটা ব্যাপার আছে, বাবা মা যত তারা বেঁচে আছে ব্যাপারটা জানলে হয়তো মেনে নেবে না, কিন্তু তাদের ইচ্ছার বিরুদ্ধে হয়তো করলে আমাকে এটা করতে হবে। আচ্ছা, আপনি যেহেতু কথাটা বলছেন আমি বুঝতে পারছি, অর্থাৎ আপনার সহধর্মিণী আমাকে বানাইতে চান, এই তো সারাটা জীবনের দায়িত্ব আপনি নিতে চাচ্ছেন আমাকে, এই তো বুঝতে পারছি। হয়তো এই কথাটা আপনি আজ বলতে পারতেন না, ওই যে আপনার এক মুহূর্তের ইচ্ছাকে পূরণ করতে গিয়ে আমার সর্বোচ্চ সব কিছু আপনার কাছে দৌড়িয়ে দিয়েছি, হয়তো এই জন্য আপনি বলছেন। কিন্তু কী করব, আপনার পরীক্ষা নিয়েও আমার শেষ। আপনি একজন যোগ্যবান ব্যক্তি, আপনি সার্বিকভাবে খুব সুস্থবান এবং ভালো আছেন, বা চলতে বা আপনার কাছে যে মেয়ে আসুক সে সুখে শান্তিতেই থাকতে পারবে, এটাও আমি জানি। তবে আমাকে আজকের রাতটুকু একটু ভাবতে সময় দিন। এত বড় একটা ডিসিশন নিব হঠাৎ করে, কী করে আপনাকে আমি বলবো? একটু আমাকে একলা ভাবতে দিন না, একটু একা থাকতে দিন, আমি একটু চিন্তা ভাবনা করি, কালকে না হয় জানাবো। সে বলল, ঠিক আছে। আমি তোমার এই কথার উত্তর নেওয়ার জন্য অপেক্ষায় থাকলাম। আমি বললাম ঠিক আছে। আমি চুপচাপ চলে এসে ফাঁকা ঘরটাতে আমি আমার রুমে শুয়ে শুয়ে নিথরে বালিশে মাথা রেখে কান্নাকাটি করছিলাম। জীবনের অনেক স্মৃতি আমার চোখের সামনে ভেসে আসতে লাগলো। একসময় সব কিছুকে মন থেকে জুড়ে ফেলে দিয়ে একটু কঠোরতার সাথে নিজের কাছে অনেক প্রশ্নবিদ্ধ হলাম, নিজের মনের কাছে নিজেই যে এটা করবো, এটা সমাজ জাতি মানবে, কিভাবে নেবে। আবার ভাবলাম যে জীবনটা বড় কঠিন, একবেলা যদি না খেয়ে থাকি কখনো কেউ এসে বলে না যে আজকের খাবারটুকু আমি তোমাকে দিলাম। মাথায় একটু তেল না থাকলে কেউ এসে মাথায় তেল দেয় না। প্রয়োজনের সময় টাকা পয়সা অর্থের যোগান কেউ দেয় না। শুধু মানুষ কথার কথায় বলে যে এটা করছো ওটা করছো, শুধু ঠাট্টা নিয়ে মস্করা নিয়ে মেতে থাকে। এই সমাজের এক শ্রেণীর মানুষই আছে যারা অপরকে নিয়ে ঠাট্টা করতে, আলোচনা করতে, সমালোচনা করতে ভালোবাসে, তাদের কাজও এটা। না, আমি কারো কথা আর কান দেব না। সে যা বলছে এটা সঠিক বলছে। জোর হলে বাবা আমাকে তো একটা বিবাহিত ছেলের হাতেই দেবে। না না না, আর এখানে তো আমার দেখাশোনা পরীক্ষিত মানুষ, সব কিছু হারিয়েছি, জীবনটা আমাকে নতুন করে সাজাতেই হবে। এই কথা ভেবে একদম ঝেড়ে উঠে পড়লাম। মাঝ জোভর রাত্রে আমি হঠাৎ করে ডিসিশনটা নিয়ে ফেললাম যে আমি তাকে জানিয়ে দেবো সাপ হ্যাঁ আমি রাজি। কিন্তু আমার আর দর হয়েছিল না, যেন সকাল হবে তারপরে বলবো তা নয়। তখন রাত প্রায় 2:30 বা 3টা বাজে। এইরকম সময় আমি তার রুমে গিয়ে দরজায় ঠকঠক করলাম। সে রুমটা খুলে চোখ মুছতে বুঝতে যে বললে, এত রাত্রে কেন তুমি দরজায় না নক করছো? আমি বললাম, আমার আর সকাল হওয়ার সময় নেই, আমি বড় ক্লান্ত, আর এত ভাবতে পারছি না, এত টেনশন মাথায় নিতে পারছি না, আর কত নিব, জীবনে সব কিছুই হারালাম। আমি আপনার কথাই রাজি। আর এটা আমার বাবা মাকে আমি বলতে চাচ্ছি না। আপনি হুটহাট করে আগামী কালকে এই ডিসিশন নেবেন এবং কালকে এটা সমস্ত কিছু শেষ করে ফেলবেন। সে বলল, অবশ্যই আমি প্রস্তুত আছি, সকালবেলা তুমি আমার সাথে একটু শহরে যাবে। আমি বললাম তাই, ঠিক আছে। তার সাথে রাত পোয়ালো আমি শহরে গেলাম বিয়ের ডেটে বসার জন্য। যত কিছু কেনাকাটা, সে আমাকে নতুন করে 5 লক্ষ টাকার গহনা কিনে দিচ্ছিল। আজকাল স্বর্ণের যে দাম সেটা জুয়েলারিতে গিয়েই বুঝলাম। 5 লক্ষ টাকার গহনা, ওই যে তার স্বপ্নের রানী নাকি আমি, সে আমাকে একদম সেভাবে সাজাইতে চায়। তারপরে কাপড় চুপড় মার্কেটে গিয়ে সে কত কিছু ড্রেসের পর ড্রেস আমাকে কিনে দিয়ে মার্কেট শেষে বিকেলে বাড়ি ফিরলাম। সে ফোন করে পোপারেন কাজে ডেকে নিয়ে এসে ঘরে বসে ঘরোয়াভাবে খুব অল্প সময়ের মধ্যেই আমার বিয়ের কাজটা সেরে ফেলব। তার আমি বউ হয়ে গেলাম, তার জীবনে সহধর্মিণী হয়ে গেলাম। সে আমাকে সারাটা জীবনের দায়িত্ব নিয়ে নিল। সেদিন আমার বাসর রাত হলো, ফুলসজ্জার রাত। জীবনের কি নির্মম পরিহাস, কি হওয়ার কথা ছিল আর কি হতে লাগলো। অনেকটাই তার বিয়ের পরেতে ভেসে বসার পরেও আমার মনের মধ্যে এই সমস্ত কিছু ভেসে উঠতে লাগলো। ভাবতেছিলাম একসময় মন থেকে এগুলো ঝেড়ে ফেলে দিলাম, এক মুহূর্তে ফেলে দিয়ে নতুন করে বাঁচতে হবে, এটা ভেবেই খুব শক্ত করলাম মনকে। সেদিন বাসর রাত্রে স্বামী একবার না দুবার না 4 বার, অন্ধকার রাতে সে থাকতেই চায় না, একবার না দুবার না, তার দম আছে, 4 বার একটার পর এক লাইট জ্বালালো আর নেভালো। কত সময় দেরে জীবনে আমি অনেক খুশি। এটা কথা বলো না যে পুরন চালে ভাতে পারে, আসলেই তাই, এটা কথার কথা নয়, সত্য কথা এটা। তার সাথে সংসার করতে লাগলাম। কিছু দিন কয়েক যাওয়ার পর যখন কথাটা
ফাঁস হয়ে গেল, আশেপাশের মানুষ জানতে পারলো, অনেকে অনেক কথা গুঞ্জন করে আওয়াজ করতে লাগলো। স্বামী আমাকে বলল, দেখো এই বাড়িটা ভাড়া দিয়ে আমরা শহরের এক কর্নারে চলে যাব, টাকা পয়সার তো আর অভাব নেই আমাদের, মানুষের কথা আর এত শোনা যায় না, কতজনকে কত কথা বলবো। এইভাবে শহরে গিয়ে একটা ফ্ল্যাট বাসা নিয়ে তার সাথে জীবনযাপন করতে লাগলাম। বছর ঘুরতে না ঘুরতে আমার গর্ভে সন্তান আসলো, এবং সেও তাড়াহুড়ো করে একটা সন্তান দিয়েছিল। একটা ফুটফুটে ছেলে সন্তান হয়েছিল। তাকে নিয়ে সংসার করতে করতে হঠাৎ করে একদিন আমি তাকে সহ আমি আমার বাবার বাড়িতে সৎ সাহসে উঠে পড়লাম। বাবা বলল, এতদিনে ফোন করলে ফোন ধরিস না। আমি বললাম, আমার সিম আছে নাকি? আমি তো সিম বন্ধ করে ফেলছি, তোমাদের সাথে আদৌ যোগাযোগ করতে চাইনি। বাবা এটা বললো, তোর সেখানে গিয়েছিলাম তোর স্বামীর বাড়িতে, সেখানে ওই যে বাড়ির গেটটা তালাবদ্ধ পেয়েছি, ফেরত আসছি। এলাকার মানুষকে জিজ্ঞাসা করলে কে বলতে পারেনি তোদের সন্তান। কত চিন্তায় পড়ে আছি বলতো, ওদের এই বাচ্চাটাকে। আমি বললাম, এটা আমার সন্তান। বলো, তুই আবার সন্তান কোথায় পালি? তুই কি কাউকে বিয়ে করেছিস? আমি তখন মাথাটা নিচু করে ছোট্ট কণ্ঠে বললাম, হ্যাঁ বাবা, যে মানুষটাকে আমার পাশে দাঁড়িয়ে দেখছো, এই ভদ্রলোকটি আমাকে একটা নতুন জীবন দান করেছে, সারাটা জীবনের দায়িত্ব নিয়ে নিয়েছে সে। বাবা কিছুতেই এই কথা মেনে নিতে চায় না, যেন উগ্র মেজাজে আমার সাথে কথা বলতে লাগলো। আমি বললাম, বাবা একটু শান্ত হও না। দেখো বাবা, তুমি যদি আমাকে বিয়ে দিতে, নতুন করে দ্বিতীয় সংসারে কোথাও জ্বর বেশি হলে, হয়তো ছেলেটার বউ মারা গেছে, অথবা ছেলেটার বউ মারা গেছে, বাড়িতে আরও 3টা ছেলে সন্তান রেখে গেছে, সেখানে হয়তো তাদের সেবা যত্ন মিলে এই সমস্ত সংসার করতে হতো। আর উনি একজন পরিবারে যত্নদার পরীক্ষিত দেখা মানুষ। সব মিলে আমি ওনার সাথে ডিসাইড করে কথায় রাজি হয়ে গেছি এবং তা সম্পন্ন করেছি। বাবা তুমি মেনে নাও, আমি যে সুখী, আর তোমার মেয়ে সুখে যেটা নিয়ে আসে সেটাকে তুমি মেনে নিতে পারবে না? তুমি না তোমার মেয়েকে ভালোবাসো? বাবা তখন কিছু সময় চুপ থেকে বলল, যা করেছিস ভালো করেছিস, তবে তোর সততা আর তোর সাহসিকতা দেখে আমি অবাক হই রে। বলা নেই কোয়া নেই, হুটহাট করে একটা সন্তান জন্ম নিয়ে তুই তোর স্বামীকে নিয়ে আমার বাড়িতে এসে এই হুট করে দাঁড়িয়ে বললি। ভাবলি না যে তোর বাবা তোকে কিছু বলতে পারবে, কোনো রিয়াকশন হতে পারে? আমি বললাম, না বাবা, তোমার মেয়ে না আমি তো তোমাকে চিনি ভালো করেই। তোমার মধ্যে যতটা কঠোরতা, যতটা শক্ত, যতটা তুমি কঠোরতা, ঠিক ততটা তোমার মনটা নরম, তুমি বুঝতে পারো, বুঝো, এটা আমি জানি, এই জন্য আসছি। তুমি মেনে নাও নে বাবা? বাবা বললো, হ্যাঁ রে আমি মেনে নিয়েছি, তবে আসছিস যত কয়েকটা দিন থেকে যা। সে কতদিন আগে তুই আমার এখান থেকে চলে গেছিস, আজকে তুই একটা সন্তান সহ বাড়িতে ফিরছিস। যাও। বাবা আমার ছেলেটাকে নিয়ে বেশ কোলে নিয়ে আদর করতে লাগলো। তারপরে কয়েকটা দিন থেকে আবার আমরা বাসায় ফিরলাম। এভাবেই স্বামীর সাথে আমার জীবনটা কাটলো। মা সুখেই ছিল, আমার জীবনটা অনেক সুখেই কাটলো। বাকি জীবনটা সেও বড্ড সুখী ছিল, আর তার কাছে কোনো কিছুর অভাব আমি বুঝিনি। দাম্পত্য জীবনেও কোনো অভাব বুঝিনি, বা কোনো পোশাক আশাক, খাদ্য, বস্ত্র, কোনো কিছুতেই আমি অসুখে ছিলাম না। দারুণ সুখী হয়েছিলাম আমি। কিন্তু বুঝরা, এই সুখ তো সুখ না। আসলে আমি একটা যুবতী মেয়ে, আমার জীবনে মোটটা কোথায় যাবে? একটা যুবক ছেলেকে বিয়ে করে তার সাথে দাম্পত্য জীবন সংসার করব, তা নয়। জীবনটা ঘুরে কোথায় গিয়ে দাঁড়ালো, এই যে একটা ব্যাপার, সব মিলে এই ঘটনার একটা অদ্ভুত রহস্যজনক ঘটনা। তাই মনের মধ্যে অনেক দিনই চাপা রেখেছিলাম। আজকে তোমাদের সাথে এই গল্পটা শেয়ার করতে পেরে যেন আমার মনটা ভীষণ ভীষণ হালকা হলো। তো বন্ধুরা, এই গল্পটা শুনে তোমাদের কেমন লেগেছে? সত্যি যদি এই গল্পটা শুনে তোমরা একটু বিনোদন পেয়ে থাকো, তাহলে আমার একটাই রিকোয়েস্ট, তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে এই ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল এর চেয়েও আরও সুন্দর বিনোদনমূলক গল্প নিয়ে তোমাদের মাঝে আবারও ফিরছি। ততক্ষণে সবাই তোমরা অপেক্ষায় থাকবে, নিজের খেয়াল রাখবে, এই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি। গুড বাই।